হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই ইউনিক একটা স্টোরি সম্পর্কে জানতে চলেছি, যে স্টোরিটার নাম হচ্ছে স্ট্যান্ড বাই মি। এটা একটা দক্ষিণ কোরিয়ান স্টোরি, আর এই গল্পটা হতে যাচ্ছে দাদা এবং তার ভালোবাসার দুই নাতির একটা আবেগঘন ভিডিও। তো যাই হোক, আমরা বাড়তি কোনো কথা বলাতে যাচ্ছি না, জাস্ট আমি সিনেমা সম্পর্কে দুইটা ফ্যাক্ট বলি। প্রথম ফ্যাক্টটা হচ্ছে সিনেমাটার IMDb রেট 10-এর 6.8, তার মানে বুঝতেই পারছো স্টোরিটা মোটামুটি ভালো হওয়া উচিত। আর সিনেমাটি রিলিজ পেয়েছিল 2018 সালে, আর এটা একটা বাচ্চাদের মুভি ছিল আর কি। তো ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার গল্পটা শুরু হয় রবিন নামের একটা শিশুকে দেখিয়ে, যে তার দাদু ডেভিডের সঙ্গে পার্কে দাঁড়িয়ে জোরে জোরে বক্তৃতা দিচ্ছে। অ্যাকচুয়ালি ওর স্বপ্ন হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হওয়া, মানে ও জোরে জোরে বলছে যে আমি একদিন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হব এবং আমি অবশ্যই আমার এই স্বপ্নটা পূরণ করবো এবং দক্ষিণ কোরিয়াতে শান্তি ফিরিয়ে আনবো। তো এটা শুনে দাদা ডেভিড বলে, বাহ, তোমার বক্তৃতা তো একেবারে রাষ্ট্রপতির ভাষণের মতোই শোনাচ্ছে, তুমি দেখো একদিন তুমি নিশ্চয়ই রাষ্ট্রপতি হবে। রবিন তখন বলে, না না না, আমি হুদাই বলেছি, রাষ্ট্রপতি হওয়ার আমার কোনো ইচ্ছে নেই, আমি জাস্ট এই গ্রামের মধ্যে ছোট একটা দোকান খুলতে চাই, আর সেখানে তুমি আর আমি কাজ করব, ঠিক আছে? আর বড় হলে আমি আমার ছোট বোন লিলির এবং তোমার যত্ন নেব। মানে চিন্তা করো, রাষ্ট্রপতি থেকে ডাইরেক্ট দোকানে চলে আসছে। তো যাই হোক, ওর বয়স তখন 5 বছর, আর ডেভিড ওকে সবসময় শিখিয়েছিল যে একটা জীবন কিভাবে কাটাতে হয়, কারণ রবিন আর তার বোন লিলি দুজনেই একা, আর ব্যাচেলার ডেভিড মানে দাদা একা ওদের দুজনকে সামলাচ্ছে, কিন্তু ওদের মা কই, বাবা কই? তো অ্যাকচুয়ালি ডেভিডের ছেলে মানে রবিনদের বাবা কিছুদিন আগে ক্যান্সারে মারা গিয়েছে, আর এই শিশুদের মাও তাদের ছেড়ে চলে গিয়েছে। তবে ব্যাপারটা এরকমও নয়, মানে ছেড়ে গিয়েছে আমরা বলতে পারি, নাও বলতে পারি। মূলত ডেভিডদের ফ্যামিলি খুবই গরিব, এই পরিবারটা খুবই গরিব, তারা গ্রামে থাকে, কঠিন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তো ডেভিডের ছেলে মানে রবিনের বাবার একটা বীমা করা ছিল তার নামে, তো এই কারণে সে যখন মারা যায় তখন কিছু টাকা পাওয়া যায়, আর ওই টাকাটা ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 লাখ টাকার মতো। তো ডেভিডের মৃত্যুর পরে যে 5 লাখ টাকা তার স্ত্রী ছিল নমিনি, তার অ্যাকাউন্টে ঢুকেছিল, সেই টাকা সে করেছে কি বের করে কাউকে দিয়ে দিয়েছে, মানে ইন্দোনেশিয়ায় কাউকে পাঠিয়ে দিয়েছে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই ডেভিডের যে ছেলের বউ সে কিন্তু ইন্দোনেশিয়ান, মানে অনেক ইন্দোনেশিয়ান দক্ষিণ কোরিয়াতে গিয়ে কাজ করে, তো তখন তাদের দেখা হয়ে প্রেম হয়েছিল, তো তখন ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ে করেছে। তো এই কারণে ডেভিড অনেক রেগে যায় এবং বলে, তোমরা আসলে ভালো মেয়ে না, তুমি জানো বাড়ির পরিস্থিতি কেমন, আর সব টাকা তুমি কাকে দিয়ে দিয়েছো, তুমি তোমার সন্তানদের কথা ভাবোনি, বাড়ির কথা ভাবোনি, তো তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তুমি যে দেশের মেয়ে সে দেশে ফেরত যাও, আর কখনো ফেরত এসো না। যদিও এখানে ভেনেসা অনেক থাকার চেষ্টা করে, কিন্তু তারপরেও ডেভিড কোনো কথা শোনে না। সে দুই সন্তানকে বলে যে তুই তোর মাকে ভুলে যা, তোর আজ থেকে তোর মাও আমি, বাবাও আমি। তো শুরুতে তো অসহায় বাচ্চারা একেবারেই ভেঙে পড়েছিল, কিন্তু এই পরিস্থিতিতে ওরা আর কি করবে বুঝতে পারছিল না। তো এর জন্য ওরা দাদার সঙ্গে বসবাস করা শুরু করে, আর এই বিষয়টার প্রায় 1 বছর পূরণ হতে চলেছে, মানে প্রায় 1 বছর আগের কথা ওটা। এবং গত 1 বছর ধরে ডেভিড একাই বাচ্চা দুটো দেখাশোনা করছে। আর তবে ইতিমধ্যে তার বয়সের টান পড়েছে, তার হাত পা দুর্বল হয়ে যাচ্ছে এবং কোনো কাজই সে ভালো মতো করতে পারছে না। আর এই কারণে তার সে কাজও খুব একটা পায় না, কিন্তু তারপরেও যে কাজই পায় সেটা সে মন দিয়ে করার চেষ্টা করে, আর যে টাকাটা পায় সেটাতে শিশুদের চাহিদা পূরণ করার চেষ্টা করে। এমনকি এই টাকার মধ্যে সে ছোট নাতনিকে স্কুলেও পাঠিয়েছে, কিন্তু ডেভিডের কাছে অত টাকা ছিল না যে রবিনকেও মানে বড় নাতিকেও স্কুলে পাঠাবে। তো এই জন্য সে সবসময় রবিনকে বলতো, দেখিস আমি একদিন তোকে অবশ্যই স্কুলে পাঠাবো, কিন্তু আপাতত বোনকে পড়তে দে, ওর যত্ন নে, আর তোর বোন যে বই পড়বে সেখান থেকে আমি তোকে কিছু শিখিয়ে দেবো। তো পরের দৃশ্যে আমরা দেখি ডেভিডের কাছে রেস্তোরাঁ থেকে একটা কল আসে যে আমাদের একজন ডিশ ওয়াশার দরকার, আজকে তো উৎসব, রেস্তোরাঁ অনেক লোক আসবে, একটা ডিশ ওয়াশার দরকার, আর আপনি যদি থালা বাসন ধুয়ে দেন প্রতি প্লেট প্রতি আমরা বাংলাদেশি ধরো কত 10, 15, 20 টাকা করে দেবে। তো ডেভিড
ডেভিড খুব আনন্দিত হয়, কারণ এই টাকাটা তার প্রয়োজন ছিল এবং সে দ্রুত থালা বাসন ধুয়ে ফেলে। যদিও তার বয়স এখন আরাম করার, কিন্তু হয়তো আরাম তার ভাগ্যে লেখা নেই। তো সে দ্রুত থালা বাসন ধোয় এবং সে সর্বমোট পায় হচ্ছে 400 টাকা। আর এরপর সে টাকা নিয়ে যায় হচ্ছে খেলনার দোকানে, কারণ রবিন তাকে বলেছিল যে একটা খেলনা রোবট আনতে, কিন্তু সে যখন ওই রোবটের দাম জিজ্ঞাসা করে জানতে পারে এটার দাম হচ্ছে 900 টাকা। তো তার কাছে তো এত টাকা নেই, তো এই জন্য সে করে ওই টাকা দিয়ে খাবারের জিনিসপত্র নিয়ে আসে, যে নাতি নাতনি হয়তো খুশি হবে খাবার দেখে। কিন্তু রবিন তো এটা দেখে রেগে যায় যে তার রোবট আসেনি, কান্নাকাটি শুরু করে। রাগের বসে সে খাবার খায় না, জোরে জোরে কাঁদা শুরু করে দেয়। আর ডেভিডও বেচারা চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তারপরেও ধমকিয়ে বলে তুই খেলনা ছাড়া বেঁচে থাকতে পারবে, কিন্তু না খেলে মারা পড়বি, তো এই জন্য খেলনার কথা ভুলে যা। কিন্তু এতে রবিনের রাগ কমে না। তো সকাল থেকে রাত আসে, কিন্তু তখনও রবিন রেগে রয়েছে, খাচ্ছেই না। তো ওই মুহূর্তে দাদা ডেভিড তখন বলে আচ্ছা ঠিক আছে বাবা, মেনে নিলাম, আমি আরো কঠোর পরিশ্রম করবো এবং তোকে স্কুলে ভর্তি করে দিব, প্লাস তোর জন্য সেই রোবটটা নিয়ে আসবো। তো এই কথা শুনে রবিন অবশেষে তার রাগটা শান্ত করে আর ডেভিডের কাছে প্রতিশ্রুতি নেয় যে তুমি কিন্তু ভুলবে না যে আমাকে কিন্তু অবশ্যই খেলনা কিনে দেবে। আর তখনই দরজায় টকা পড়ে আর দেখা যায় ডক্টর এসেছে। আর এই ডক্টর মূলত ডেভিডের যে ছেলে ছিল তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু ছিল, আর সেই হিসেবে ডেভিডকে অনেক ভালোবাসে, সম্মান করে, বাবার মতো দেখে আর কি। তো ডেভিড ডক্টরকে দেখে বলে তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ভালো খবর আনোনি, কি বলবে বলো, আমি রেডি আছি। তো এটা শুনে ডক্টর বলে আপনার রিপোর্টটি প্রকাশিত হয়েছে আর এতে বলা হয়েছে আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে, তো আপনি যদি খুব শীঘ্র চিকিৎসা না করেন আপনি মারা যাবেন। তো বেচারা ডেভিড এই কথা শুনে সম্পূর্ণ উদাস হয়ে পড়ে এবং ডক্টর তখন তাকে পরামর্শ দেয় যে আপনি একটা কাজ করুন, ওদেরকে ফস্টার হাউসে রেখে আসুন, আর ওখান থেকে ভালো কোনো পরিবার ওদেরকে নিয়ে যাবে আর আপনিও নিজের শরীরের দিকে একটু মনোযোগ দিতে পারবেন। ফস্টার হাউসটা আমি বলি বিষয়টা কি। ফস্টার হাউস মানে হচ্ছে সরকার বা বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে একটা শিশুকে কিছুদিনের জন্য একটা পরিবারে লালন পালনের সুযোগ দেওয়া আর কি। উদাহরণস্বরূপ ধরো বাবা মা অসুস্থ, অনুপস্থিত, আর্থিক পরিবারের কারণে, আইনি জটিলতার কারণে ফস্টার ফ্যামিলি বা অনেক পরিবার করে কি এটা ভলান্টিয়ার হিসেবে করে, মানে বাচ্চাদের দত্তক নেয় কয়েকদিনের জন্য। কিন্তু ডেভিড এই কথা শুনে বলে আরে তুমি কি বলছো, পৃথিবীতে কে থাকবে কে কখন মারা যাবে এই সবকিছু ঈশ্বর সিদ্ধান্ত নেন। আমি মারা যাবো এটা যদি লেখা হয়ে থাকে, আমি চিকিৎসা করলেও মরবো, চিকিৎসার পরেও মরবো এবং আমি খুশি খুশি মরবো। আর এই কারণে আমি চিকিৎসাও নিতে চাই না, আর আমি চাইও না আমার 2 নাতি নাতনিকে কারো হাতে তুলে দিতে। মানে ডেভিড তো রেগে গিয়েছে ডক্টরের কথা শুনে, বাট ডক্টর তো সত্য কথাই বলছে এবং ডক্টর বলে 3 মাসের মধ্যে যদি আপনি অপারেশন না করেন আপনি মারা পড়বেন। তখন ডেভিড তার ছেলের ছবিটা দেখে অনেক কান্না করা শুরু করে এবং আর যন্ত্রণা সহ্য করতে পারে না এবং বলে তুই আমার ছেলে হয়ে আমাকে এই অবস্থায় একা রেখে ফেলে কেন গেলি, দয়া করে বল এখন আমার কি করা উচিত, আমি কিছুই বুঝতে পারছি না, আমারও তো জীবন শেষ হয়ে আসছে। মানে বেচারা কান্না থামাতেই পারছে না। মানে একদিকে ছেলেটা মারা গিয়েছে, বউটা 2 নম্বরই করেছে, টাকা নিয়ে চলে গিয়েছে, তো ও দুঃখে মনে করে যে বুঝতেই পারছে না কি করবে এবং বলছে আমি যদি মারা যাই ওদেরকে কি হবে। তো যাই হোক পরের দৃশ্যে আমরা দেখতে পাই রবিন পাড়ার বাচ্চাদের সাথে খেলা করছে এবং দেখা যায় প্রতিবার খেলায় রবিন সবাইকে হারিয়ে দেয়, অনেক স্মার্ট। আর এ কারণে একটা মোটকা শিশু ছিল, মানে নবিতার যে জ্ঞান, সে রাগান্বিত হয়ে রবিনকে ঠাট্টা করা শুরু করে এবং বলে দেখ দেখ ওর মা ওর বাবার সকল টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, কেমন মা। রবিন তো তখন এই কথা শুনে আহত হয় এবং ওর সাথে ঝগড়া শুরু করে এবং মারও দেয়, কিন্তু লাস্টে দেখা যায় মারই খায়, বেশিরভাগই ও মার খায়। আর তারপর ডেভিড যখন দেখতে পায় ওর অবস্থা জিজ্ঞাসা করে কি হয়েছে বাবু, উদাস হয়ে আছো কেন, কে মেরেছে তোমাকে। রবিন বলে ওসব ছাড়ো, কিন্তু তুমি আমাকে একটা সত্য কথা বলো, আমার মাকে সত্যি বাবার সকল টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য, ডেভিড আজ পর্যন্ত কিন্তু বাচ্চাদের কিছুই বলেনি, অর্থাৎ কি কারণ ওদের মাকেও তাড়িয়ে দিয়েছে বা ওর মা কি করেছিল এগুলো বলেনি। মানে ডেভিড চায় না যে ওর সন্তানরা মার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে বড় হোক। তো ডেভিড বলে না ওরা মিথ্যা বলেছে, তোমার মা এরকম কিছুই বলেনি, তোমার মা চাকরিতে বিদেশ গিয়েছে। মানে ডেভিড চায় না এই শিশুদের হৃদয়ে মায়ের প্রতি ঘৃণা জন্ম হোক, তো এই জন্য সত্যটা বলছে না। তো এর পরের দিন যে শিশুটিকে রবিন মেরেছিল সে করে কি ওর উপর খেলনা চুরির মিথ্যা অভিযোগ করে। তো এটা দেখে স্কুলের শিক্ষক রবিনকে তার কাছে নিয়ে যায় এবং বলে তুমি তো প্রায় স্কুলে খেলতে আসো, তুমি তোমাদের স্কুলের ছেলেও নাও, কিন্তু যেহেতু তোমার বাবা মা নেই এজন্য আমরা তোমাকে না করি না স্কুলে আসতে, কিন্তু তাই বলে তুমি চুরি শুরু করেছো। তো অনেক বকাঝকা করে আর তখনই ডেভিড করে কি ছোট বোন যে নাতনি ওকে নিতে স্কুলে আসে। তো সে যখন দেখে যে শিক্ষক রবিনকে চুরি করেছে বলে মানে শাসন করছে, তখন ডেভিড খুব রেগে যায় এবং রবিনের পায়ে আঘাত করা শুরু করে আর বলে আমি তোমাকে বলেছিলাম যে তুমি পরিবারের সবার বড়, তোমাকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে, আর তুমি এখানে এসে চুরি করছো। বাট তখন লিলি মাঝখানে এসে দাঁড়িয়ে যায় এবং বলে দাদু আমার ভাইকে মেরো না। আর এটা দেখে ডেভিডের অনেক খারাপ লাগে যে আসলে আমি কি করলাম। তো এর জন্য রাতে যখন রবিন ঘুমাতে যায় ডেভিড তার কাছে ক্ষমা চায় এবং ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় আর বলে সোনা দাদা আমাকে ক্ষমা করে দিস, এটা আমার করা উচিত হয়নি। তো এর পরের দিন যে শিশুটির কারণে রবিন মারধর খেয়েছে সেই ছেলেটা ওর ভুল বুঝতে পারে এবং ক্ষমা চাইতে আসে এবং বলে আমার ভুল হয়ে গিয়েছে, এই যে এই লাঠিটা নে আমাকে মার, শোধ নে, এটা করা আমার উচিত হয়নি, তোকে আমি শুধু শুধু মিথ্যা মিথ্যা ফাঁসিয়েছি। তো এই কথা শুনে রবিন প্রথমে একটু হাসি একটু কষ্ট পায় আর তারপর ওকে ক্ষমা করে দেয় এবং লাঠিটা নিয়ে একটু মজা করতে শুরু করে। আর তার কিছুক্ষণ পরে রবিনকে তার বন্ধুরা খেলতে ডাকে আর ওই সময় ডেভিড কোনো একটা কাজে বাইরে যায় আর বাড়িতে একা ছিল লিলি। তো এখন রবিনকে খেলতে যেতে হবে আর তাই সে বাইরে থেকে ঘরটি লক করে চলে যায়, কিন্তু যখন ডেভিড বাড়ি ফিরে আসে তখন সে ঘরটি লক দেখে এবং কি হতে পারে এটা ভেবে সে ভয় পেয়ে যায়। আর এরপর সে যখন ঘরটি খুলে তখন ভেতরে লিলিকে দেখা যায় যে অনেক
অনেক বেশি অসুস্থ, এমনকি তার বমিও হচ্ছে, মনে হচ্ছে যেন লিলুর হুঁশ নেই। তো ডেভিড তখন তাকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যায়। আর ডক্টর তখন বলে বমি করাটা ভালো হয়েছে, কারণ ও কিছু আবল তাবল জিনিস খেয়ে ফেলেছিল, আবর্জনা। ও যেহেতু শিশু, ওকে একা রাখবেন, ওর পাশে এমন কাউকে দরকার যে ও সবসময় সাথে থাকবে, ওর যত্ন নিতে পারবে। ও কি মুখে দেয় না দেয় এটা দেখতে হবে। এবং আপনি কিছু মনে করবেন না, এই কাজটা একটা মাই করতে পারবে, একজন দাদার পক্ষে এটা সম্ভব নয়। আমি বলছি যে লিলি এবং রবিনের জন্য দ্রুত একটা বাবা মায়ের প্রয়োজন। কিন্তু ডেভিড তখন বলে এর মানে আমি বাচ্চাদের ভালো যত্ন নেই না? আমিও তো আমার ছেলেকে একাই বড় করেছি, ওর মাকে ছাড়া। কিন্তু ডক্টর বলেন দেখেন আমার কথার মানে এটা নয়। কিন্তু ডেভিড রেগে যায়, আর তারপর রাগে বাড়ি ফিরে আসে এবং রবিনকে বকাবকি করে, তুমি কেন খালতে বাইরে গিয়েছিলে? তুমি তোমার বোনকে সামলাতে পারোনি? তোমাকে না আমি বলেছি তুমি বাড়ির সবার বড়, তোমাকে সকল দায়িত্ব দিতে হবে, তুমি সবার গার্ডিয়ান। বাট রবিন তখন বলে আমি চাই না বাড়ির বড় ছেলে হওয়ার জন্য, আমি চাই না কোনো গার্ডিয়ান হওয়ার জন্য, আমি একজন বাচ্চা, আমিও খেলতে চাই। আমি পারবো না তোমার দায়িত্ব নিতে, আমি পারবো না বাড়ির দায়িত্ব নিতে, আমি শুধুমাত্র আমার মাকে চাই। আর তুমি তো সবসময় আমাদের বকা দিতে থাকো। আর এই সব কিছু বলার সময় বেচারা রবিন কাঁদতে শুরু করে। আর এটা দেখে ডেভিডের অনেক খারাপ লাগে এবং ভাবে বেচারা আমার জন্য কেঁদে ফেলেছে। তো আজকে ডেভিড বুঝতে পেরেছে যে ডক্টর হয়তো ঠিকই বলেছে, আমি যতই কেয়ার করি না কেন মা তো মাই হয়, মায়ের শূন্যস্থান কখনো আমি পূরণ করতে পারবো না। আর এদিকে দেখি রবিন রাগে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। আর তারপর ডেভিড তাকে খুঁজতে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এরপর আশেপাশের মানুষও ডেভিডকে খুঁজতে সাহায্য করে, রবিনকে খুঁজে, কিন্তু তারা কোথাও রবিনকে খুঁজে পেল না। আর তারপর আমরা দেখতে পাই পুলিশ রবিনকে খুঁজে পেয়েছে, মানে রবিন আবল তাবল কোথাও গিয়েছিল এবং তারা তাকে থানায় নিয়ে এসেছে। তো রবিনের কাছ থেকে তথ্য জেনে ডেভিডকে থানায় ডাকা হয়। আর তারপর ডেভিড রবিনকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ জড়িয়ে ধরে যেন সে সবকিছু ফেরত পেয়েছে। তো রবিনের চলে যাওয়ার পরে ডেভিডের প্রতিটি নিঃশ্বাস অনেক কঠিন হয়ে গিয়েছিল, যেন সে সবকিছু ফিরে পেয়েছে। আর রবিন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে বা রাগ করে চলে যাওয়ার পরে ডেভিডের প্রতিটা নিঃশ্বাস না খুব কঠিন হয়ে গিয়েছিল, যেন তাকে কেউ মেরে ফেলছে এরকম মনে হচ্ছিল। তো আজকে ডেভিড করে কি রবিনকে ফিরে পেয়ে পাগল হয়ে যাবে এবং প্রতিশ্রুতি দেয় তোমার মায়ের প্রয়োজন না, আমি অবশ্যই তোমার মাকে খুঁজে বের করব, আমি কথা দিচ্ছি, কিন্তু দয়া করে আজকের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রাগ করা বন্ধ করো। তো এরপর রবিন করে কি ডেভিডকে ক্ষমা করে দেয়। আর তারপর ডেভিড করে কি ভেনেসার বান্ধবীর কাছে যায়, মানে রবিনের মায়ের বান্ধবীর কাছে, যে ইন্দোনেশিয়ান আর কি, দক্ষিণ কোরিয়াতে থাকে। তো তার কাছে গিয়ে বলে তোমার কি কোনো ধারণা আছে ভেনেসা কোথায় থাকতে পারে? ওই মহিলাটি বলে আমি তো এটা নিশ্চিত করে বলতে পারছি না, তবে কয়েক মাস আগে একটা চিঠি লিখেছিল যেখানে ওর ঠিকানা ছিল ইন্দোনেশিয়া, তার মানে ও ওর দেশে ফেরত চলে গিয়েছে। তো ডেভিড তখন সিদ্ধান্ত নেয় সে অবশ্যই বাচ্চাদেরকে তার মায়ের সঙ্গে আবার মিলিত করবে। আর এর জন্য সে ইন্দোনেশিয়ার বিমানের টিকিট চেক করে অনলাইনে, কিন্তু দাম শুনে হতবাক হয়ে যায়, কারণ আপ ডাউনে খরচ পড়বে প্রায় 40,000 টাকা। তো ডেভিডের কাছে তো এত টাকা নেই, সে যায় হচ্ছে ব্যাংকে এবং বলে আমি মরার পরে তো 5 লাখ টাকা আমার জীবন বীমা করা রয়েছে, আমার তো ক্যান্সার হয়েছে, 3 মাস পরে আমি মারা যাবো, তো ওই টাকাটা কি তুমি আমাকে আগে দিতে পারো? আমার এখনই টাকাটা দরকার, যে মরার পরে টাকা দিয়ে আমি কি করবো? তো ব্যাংক ম্যানেজার তখন ভাবে যে পাগল কই থেকে আসলো এবং গার্ডকে বলে ওকে বাইরে নিয়ে যা। তো এরপর ডেভিড আসে ডক্টরের কাছে, যার কাছে তার চিকিৎসা চলছে। তো এরপর সে ডক্টরকে বলে দেখো ডাক্তার, তুমি আমাকে অনেক সম্মান করো, অনেক বিশ্বাস করো, তাই না? ডক্টর বলে হ্যাঁ। তাহলে একটা কথা বলি, আমার জীবন বীমার কাগজ আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আজ থেকে 3-4 মাস পরে তো আমি মারা যাবো, তখন ব্যাংক থেকে 5 লাখ টাকা আসবে, সেখান থেকে তুমি 40,000 বদলে 50,000 নিও, কিন্তু আমাকে আপাতত 40,000 টাকা দাও, আমাকে ইন্দোনেশিয়া যেতে হবে, আমার 40,000 টাকা লাগবে, তুমি কি আমাকে এটা দিয়ে সাহায্য করতে পারো? ডক্টর তো অবাক হয়ে যায় যে বুইরা কয় কি। তবে তারপরে সে করে কি তার পক্ষ থেকে ডেভিডকে 40,000 টাকা দেয় এবং ইন্দোনেশিয়া পাঠানোর ব্যবস্থা শুরু করে। তবে প্রশ্নটা একই রয়ে যায় যে ইন্দোনেশিয়া যখন যাবে ওই বাচ্চাদের দেখাশোনা কি করবে? তো আলটিমেটলি বুইরার কাছে আর কোনো উপায় নেই, সে করে কি ফস্টার হাউসে যায়, মানে সমাজ কল্যাণ সংস্থায় যায়, যাতে রবিনদেরকে একটা ভালো পরিবারে আপাতত পাঠানো যায়। মানে অনেক ফ্যামিলি রয়েছে যাদের সন্তান নেই, নিঃসন্তান, তারা মাঝে মাঝে এক একজনের সন্তানদের পেলে আর কি মনের সান্ত্বনা নেয় আর কি। তো যাই হোক ডেভিড সেখানে গিয়ে বলে আমি আমার নাতিদের মাকে খুঁজতে যাচ্ছি, আর যদিও চলে আসে তাহলে কিন্তু বাচ্চাদের আবার নিয়ে যাবো, এটাকে আমি পারবো না, একবারে দিয়ে দিতে হবে। তো ফস্টার হাউসের লোকেরা বলে হ্যাঁ আপনি অবশ্যই ফিরিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই যাওয়ার আগে, ইন্দোনেশিয়া যাওয়ার আগে ডেভিড করে কি দূর থেকে লাস্টবারের মতো বাচ্চাদের দেখছে, যেখানে আমরা দেখতে পাই ওরা ভালো একটা পরিবার পেয়েছে, মানে রবিন আর লিলি ভালো একটা পরিবার পেয়েছে এবং তারা ওই 2 সন্তানকে তাদের প্রিয় খেলনাটি কিনে দিচ্ছে। মানে এইসব পরিবারের, সন্তানহীন পরিবারের মানে এইটুকুই আরাম, এইটুকুই ভালোবাসা, যে মানে এইসব সন্তানহীন যে ফ্যামিলিগুলো থাকে বড় বড় দেশে, তাদের কাছে টাকা আছে, সব আছে, কিন্তু এই যে বাচ্চাদের যেটুকু আদর করছে না, এইটুকু ওদের কাছে অনেক কিছু, কারণ এইভাবে বাচ্চাকে ছেড়ে দেয় বলো। তো যাই হোক এটা দেখে ডেভিডের অনেক খুশি লাগছে, কিন্তু ভেতরে ভেতরে সে দুঃখিতও ছিল, কারণ বাচ্চারা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আর আজ পর্যন্ত এই বাচ্চাদের কাছ থেকে সে দূরে থাকেনি। তবে একটা জিনিস দেখে তার ভালো লাগছিল যে এই খেলনাগুলো তার বাচ্চারা অনেকবার চেয়েছে কিন্তু পায়নি, কিন্তু আজকে ওই পরিবার সবদেরকে দিয়েছে এবং সবকিছু দিতে আরো প্রস্তুত। তো বাচ্চারাও খুশি, এটা দেখে দাদার চোখে পানি চলে আসে। আর তারপর দাদা আসে ইন্দোনেশিয়ায় এবং বেচারা প্রথমবারের মতো নতুন শহরে এসেছে, বিদেশে এসেছে, সবকিছু অজানা, তবে তারপর একটা প্রত্যাশা নিয়ে এসেছে যে সে বাচ্চাদের মাকে অবশ্যই খুঁজে বের করবে। আর এই আশায় সে করে কি চিঠির ঠিকানাটা নিয়ে অনুসন্ধানে বেরিয়ে পড়ে এবং অনেক জিজ্ঞাসা করার পরে অবশেষে সেই ঠিকানায় পৌঁছায় এবং দরজায় কড়া নাড়লে একজন মহিলা দরজা খুলে দেয়, যে ভেনেসার মা ছিল। আর সে ডেভিডকে দেখে খুব খুশি হয়েছিল এবং তাকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং ডেভিড তখন ভাবছিল যে এখানে ভেনেসাকে সে খুঁজে পাবে আর আমি ভেনেসাকে নিয়ে যাব
যাব, আমার যেহেতু মরার টাইম হয়ে গিয়েছে, আমার নাতিনবত্তির আর সমস্যা হবে না। কিন্তু ভেনেসার মা এখানে উল্টো একবারে বলে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি বিপদের সময় আমাকে যে কি হেল্পটা করেছেন, আপনার তো ছেলে মারা গিয়েছে, সেই বিমার টাকা আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন এই খারাপ সময়ের মধ্যে। তো ডেভিড তো এটা শুনে আকাশ থেকে পড়ে যায়, ওভাবে আমি কখন টাকা দিলাম, ঘটনা কি? তো জিজ্ঞাসা করে আপনি কি বলছেন? তো তখন ভেনেসার মা মানে ডেভিডের যে ছেলের মা মানে বেয়ান আর কি বলে যে এটা হচ্ছে আমার ছেলের ঘরের মেয়ে, ওর তো হার্ট সার্জারি হয়েছে, আর তখন যদি ওই সময়টা আপনি টাকা না পাঠাতেন ও আজকে থাকতো না দুনিয়াতে। তখন ডেভিড বুঝতে পারে যে কেন ভেনেসা টাকাটা ইন্দোনেশিয়া পাঠিয়েছিল, কারণ অ্যাঞ্জেলার অপারেশন প্রয়োজন ছিল। ওই কাজটা যদি তখনও না করতে অ্যাঞ্জেলা মারা পড়তো, এবং ভেনেসার তখন হয়তো সাহস হয়নি যে ওর বাপের বাড়ি টাকা পাঠিয়েছে এই কথাটা বলবে, আর এই জন্য চুপ করে মুখ বুজে সহ্য করে আমার ধমক খেয়ে চলে এসেছে ওখান থেকে। হয়তো ভেবেছিল পরে টাকা এক জায়গায় করে আস্তে আস্তে ডেভিডকে দেবে। তো ডেভিড তো আকাশ থেকে পড়ে যায় এবং বুঝতে পারে যে এত ভালো একটা বৌমাকে আমি ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছি, এবং ডেভিডের আজকে খুবই খারাপ লাগছে নিজের ভুল বোঝার জন্য। আর এই ভুল বোঝাবুঝির জন্য দুইটা সন্তানকে আমি মায়ের আদর থেকে এত বছর আলাদা রাখছি, মাকে সন্তানের কাছ থেকে আলাদা রাখছি। তো যাই হোক, এরপর ডেভিড জিজ্ঞাসা করে ভেনেসার মাকে যে ভেনেসা কোথায়। তো ভেনেসার মা বলে, আমি তো জানি না সে এখন কোথায়, সে হয়তো কোনো কাজে রয়েছে, এবং 2-3 মাসে যদি মনে হয় একবার আসে আবার নাও আসে। তো ডেভিড তারপর করে কি ওই পিচ্চি অ্যাঞ্জেলার সাথে খেলে, ওকে অনেক আদর করে এবং ভাবে আমার ছেলের মৃত্যু হয়েছে, অন্তত তার বিনিময়ে অন্তত একটা জীবন বেঁচে গিয়েছে, আর আমি কত খারাপ মানুষ, দুইটা সন্তানকে তাদের মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছি। তো এরপর সে মরিয়া হয়ে ভেনেসাকে খুঁজতে বের হয়, এবং ডেভিড মনে মনে জাস্ট একটা কথাই ভাবছে, কোথাও যদি ওদের খুঁজে পেতাম কত না ভালো হতো, আর আমি ওদের কাছে ক্ষমা চাইবো, আমি ওদেরকে গিয়ে বাড়িতে নিয়ে আসবো, যাতে আমি বাচ্চাদের সাথে করে প্রতিশ্রুতি পূরণ করতে পারি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ভেনেসাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। আর এই দিকে আমরা দেখতে পাই ভেনেসা ইন্দোনেশিয়ার একটা শহরে সেলাই করে জীবিকা নির্বাহ করে, আর সেও প্রতিদিন এটাই ভাবছিল কবে তার সেই 5 লাখ টাকা হবে, তারপর আবার শ্বশুর বাড়ি গিয়ে বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারবে। তার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, আর এই জন্য সে প্রচুর কষ্ট করছে। তো এইদিকে আবার আমরা দেখতে পাই ডেভিডও হতাশার সাথে এক জায়গায় বসে রয়েছে, কারণ ভেনেসাকে সে খুঁজে পায়নি, খুব টেনশনে রয়েছে, আবার ক্যান্সারও তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত। আবার অন্যদিকে বাচ্চাদেরও আরেক বাড়িতে রেখে এসেছে। আর এরপরে আমাদের দেখানো হয় যে রবিনরা তাদের পালিত বাবা মায়ের সাথে ইন্দোনেশিয়া চলে এসেছে। কারণটা কি, ডেভিড হসপিটালে, মানে ডেভিড ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর ওই পালিত বাবা মা কত ভালো চিন্তা করে ইন্দোনেশিয়ায় নিয়ে এসেছে রবিনদেরকে। তো রবিন খুব কাঁদতে শুরু করে এবং বলে, দাদু তোমার কি হয়েছে, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি আর কোনো ভুল করবো না, দয়া করে আমাদেরকে ছেড়ে যেও না। ডেভিড বলে, আরে না, আমার কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি দাদু, একটু জ্বর এসেছিল। কিন্তু তখনই রবিন সেখানে মায়ের সেই চিঠি খুঁজে পায় যেখানে ঠিকানা লেখা রয়েছে, আর সে বোঝার চেষ্টা করে তার দাদু কেন ইন্দোনেশিয়া এসেছে। তো এই জন্য সে একা চিঠিটা পড়ার চেষ্টা করে, কিন্তু ও তো বাচ্চা, তারপর স্কুলে যায়নি, পড়তে পারে না রিডিং। তো মনে মনে তখনও বাবাকে ডাকে এবং বলতে শুরু করে, বাবা তুমি আমাকে কোন একটা ইঙ্গিত দাও, আমি তো একটা ছোট বাচ্চা, আমি কিছু জানি না, আমি কি করব, তোমাকে আমার এখন খুব দরকার। তো তখন একটা প্রজাপতি এসে করে কি, ওর চিঠির উপরে বসে। তো এতে রবিন অনেক খুশি হয়ে যায় এবং ওর কাছে মনে হয় বাবাই হয়তো প্রজাপতি সেজে ওর কাছে এসেছে। আর অন্যদিকে ডেভিডের সাথে দেখা করতে এসেছে সেই ডাক্তার এবং তার প্রতিবেশী। আর এখানে একটা বিষয় লক্ষ্য, বাংলাদেশের মতো তার গরু মার্কার দেশ না কোরিয়া থেকে আশেপাশের দেশে যাওয়া খরচ আমাদের মতো এত বেশি না। আমাদের যে বিমান ভাড়া, কুত্তা মারা বিমান ভাড়া আমাদের, মানে তুমি দেখবা 10,000 টাকা যদি হয় বিমান ভাড়া, 6,000 টাকা আছে ভ্যাট আমাদের সরকারের। তো যাই হোক, এরপর পরিচিত লোক যখন আসে তখন ডেভিড জিজ্ঞাসা করে যে পালিত বাবা মা আমার রবিন লিলির কেমন যত্ন নিচ্ছে, প্লিজ এবার আমাকে বলো। তো ওরা বলে, না খুব ভালো যত্ন নিচ্ছে, তুমি ওদের নিয়ে চিন্তা করো না। তো এই কথা শোনার পরে ডেভিড একটু স্বস্তি বোধ করে এবং বলে, ঠিক আছে, আমি ভেবেছিলাম আমি ওদের দুজনকে হয়তো ওর মায়ের কাছে দিয়ে যেতে পারবো, কিন্তু মনে হয় অতটুকু সময় আমি পাবো না, কখন ঈশ্বর আমাকে ডাক দেন। তবে তারপরেও যদি ওদের মায়ের সাথে একবার আমার দেখা হতো, অন্তত মরার আগে আমি ক্ষমা চাইতে পারতাম। কিন্তু যদি ওকে না পাই, তাহলে এবার কোরিয়া ফিরে গিয়ে আমি করবো কি, ওই ফস্টার মানে ওই পালিত বাবা মার কাছে ওদেরকে দিয়ে চিরদিনের মতো দূরে সরে যাব, যাতে আমার প্রতি ওদের আসক্তি কমে যায়, আমাকে ভুলে যায়। আর খবরদার, আমি যদি মারাও যাই, তোমরা কিন্তু আমাকে চুপচাপ কবর দিয়ে দিবে, ভুলেও কিন্তু ওই নাতিদের জানাবে না, ওরা যেন না আসে, ওরা যেন মৃত্যুর কথা না জানে। তো যাই হোক, বুঝতেই পারছো ডেভিডও কিন্তু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। তো এইসব কথা যখন শুনে তখন ওই দম্পতি উদাস হয়ে যায়। অন্যদিকে রবিন একাই যেতে লাগে ইন্দোনেশিয়ার রাস্তায় এবং সবাইকে জিজ্ঞাসা করা শুরু করে, আমার মা ভেনেসাকে কি দিকে দেখেছো? কিন্তু ও এমন ভাবে সবাইকে প্রশ্ন করা শুরু করে, সবাই ওকে পাগল মনে করে এবং বলে যে এই বাচ্চাটা তো পাগল হয়ে গিয়েছে। কিন্তু তখন রবিন কাঁদতে কাঁদতে লোকেদের কাছে আরো জোরে জোরে চিৎকার করে বলে, এবং প্রথমবার যে ওই প্রেসিডেন্ট টাইপ বক্তৃতা দিয়েছিল সেটা বক্তৃতা দেয় এবং কাঁপা কাঁপা কণ্ঠে সবাইকে বলে, এটা আমার মায়ের ছবি, আমার মা ইন্দোনেশিয়ায় থাকেন, কেউ কি দেখেছেন তাকে? আমার দাদু তার কাছে ভুলের জন্য ক্ষমা চাইতে এখানে এসেছে, হসপিটালে ভর্তি রয়েছে আমার দাদু,
দয়া করে আমার মাকে যদি কেউ চিনে থাকেন আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিন। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই যে সে কেন আমাদের কাছে ফিরে আসেনি। আর এরপর আমরা দেখতে পাই যে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন ভেনেসাকে চিনত, আর তারপর সেই মহিলা ভেনেসাকে এসে সবকিছু বলে এবং বলে একটা ছেলে চিৎকার করছে আর এই কথা বলছে যে তুমি নাকি ওর মা, এটা কি সত্য নাকি? তো ভেনেসা তো একেবারে হতবাক হয়ে যায় এবং ভাবে আমার ছেলে ইন্দোনেশিয়া চলে এসেছে, যাকে দেখার জন্য আমি দিনরাত কাঁদছি সে এখানে চলে এসেছে। তো ও গাড়িকে দ্রুত ছেলের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। আবার ওইদিকে ডেভিডকেও হসপিটাল থেকে ছাড়া দেওয়া হয়েছে, সে কোরিয়াতে ফেরত এসেছে এবং সে জানতো যে বাচ্চাদেরকে এখন তার পালক পিতামাতার কাছে একবারে হস্তান্তরের সময় এসেছে। তো ওদেরকে না জানিয়ে সে গাড়িকে জিনিসপত্র গোছাতে থাকে, কিন্তু রবিন যেহেতু একটু বড় ছিল তো বুঝতে পেরেছিল যে দাদু কি করতে চলেছে। তো সে বলে দাদু তুমি কি করছো? আমি কিন্তু কোথাও যাবো না, আমি তোমার সঙ্গেই থাকবো। তুমি আমাকে কেন ছেড়ে যাবে বা আমাকে কেন দূরে দিচ্ছ? আমি চাই না সেই রবট, আমি চাই না সেই খেলনা, আমি স্কুলেও যেতে চাই না। তুমি যদি বলো ঠিক আছে আমি রাষ্ট্রপতিও হব, আমি কোথাও খেলতেও যাবো না, তোমার কথা সবসময় শুনবো, আমি বাড়ির বড় ছেলেও হব, তোমাকে অভিযোগ করার কোনো সুযোগ দেবো না, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। হ্যাঁ হয়তো ওই মানুষগুলো আমাকে ভালো খাবার দেয়, আদর করে, ভালো কাপড় চোপড় দেয়, খেলনা দেয়, কিন্তু আমার জীবনে তুমি অনেক দরকারি। তো বেচারা রবিন অনেক কান্না করে দেয়। আর এখানে লোকে পুরো সিনেমার মধ্যে রবিন এইটুকু পিচ্ছে যে অভিনয় করেছে ওকে অস্কার দেওয়া উচিত সিরিয়াসলি। তো যাই হোক দাদা ডেভিড তখন ওকে শান্ত করে এবং বলে দাদু তুমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছ না, তুমি যখন বড় হবে তোমার সব স্বপ্ন পূরণ করবে তারপর তুমি আমার কাছে ফিরে আসবে, তখন আমাকে তুমি লালন পালন করবে। তবে তারপরে রবিন রাজি হয় না। আর এদিকে লিলি তো কিছুই বুঝে না, তবুও বুঝতে পেরেছিল যে দাদুকে ছেড়ে ওরা দূরে চলে যাচ্ছে, তো এই জন্য সেও কাঁদতে শুরু করে। মানে প্রতিদিন স্কুল থেকে তো দাদুর পিঠে আসতো, কিন্তু সেই দাদু তো নেই। কিন্তু ডেভিড কিছুই শুনছে না, সে চোখ মুখ বন্ধ করে দুই নাতি নাতনির উন্নত ভবিষ্যতের জন্য দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পালিত বাবা মায়ের গাড়ির ভেতরে রেখেও চলে যায়, যেখানে দুই ভাই বোন দুজনই কাজ ছিল এবং এটা খুব বেদনাদায়ক দৃশ্য ছিল। আর তারপর ডেভিড যখন ঘরে ফিরে আসে ভাবে এই ঘরে আমি একা, কেউ নেই, আমার শুধু মৃত্যুর অপেক্ষায় রয়েছি। কখন ডাক আসবে আমি তাও জানি না, তবে ডাক যেন খুব তাড়াতাড়ি আসে। আর তখনই ডেভিডকে কেউ ডাক দেয় এবং দরজা খুলতে দেখা যায় যে সামনে ভেনেসা দাঁড়িয়ে রয়েছে, মানে ডেভিডের ছেলের বউ। এবং সে ডেভিডকে বলে আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি আসলে টাকাটা ম্যানেজ করতে অনেক দেরি করে ফেলেছি, আমারও আগে আসা উচিত ছিল। আর সাথে একটা কার্ড নিয়ে এসেছে এবং বলে যে এখানে 5 লাখ টাকার কিছু কম রয়েছে, তবে আমি আস্তে আস্তে পুরো 5 লাখ করে দেবো, আমি কি এখন বাড়িতে থাকতে পারবো? তো এই কথা শুনে ডেভিড বলে তুমি এটা কি বলছো মা? এবং কাঁদতে কাঁদতে বলে আমি রেগে না বুঝে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুমি কেন তখন সত্যটা বললে না? আর তারপরেও তুমি গেলে কখনো একবার কেন ফোন করার কথা ভাবলে না, একবার কেন ফিরে আসার কথা ভাবলে না, তোমার সন্তানদের সাথে দেখা করার জন্য কেন সাহস করনি? ভেনেসা তখন বলে না আমি তো ভুলই করেছি, ওই সময়ে সংসারের সবগুলো টাকা বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ডেভিড তখন কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরে, কারণ ডেভিড অনেক খুশি। ও ভেবেছিল হয়তো একাই এই ঘরে মরে পচে গলে শেষ হয়ে যাবে, কিন্তু সব আশা যখন শেষ তখন আবার ভেনেসা চলে এসেছে, ছেলের বউ, সে আবার নাতিদেরও আনতে পারবে। এখন সেই বাড়িতে যে কদিন বাঁচবে শান্তিতে মনে করে বাঁচতে পারবে এবং লাস্টে মরতে পারবে। তো ভেনেসা যেহেতু এসেছে, ভেনেসা আসার পরে রবিন এবং লিলি দুজনকেই পালিত হোস্টেল থেকে নিয়ে আসা হয়। তো যাই হোক না কেন শেষ পর্যন্ত ডেভিডের ভাগ্য কিন্তু ওর পক্ষে আসে, জীবনের শেষ মুহূর্তগুলো শান্তিতে উপভোগ করতে পারো। জানে আর 3 মাস পরে মারা পড়বে, কিন্তু তারপরও নাতি নাতনি পুত্রবধূর সাথেও সময় কাটাতে পারবে। আর এইরকম আবেগঘন সমাপ্তির সাথে এই গল্পটা শেষ হয়। তো যাই হোক, কারণ এগুলো ড্রামা স্টোরি, মানে অ্যাকশন থ্রিলার টাইপের স্টোরি না, খুবই সিম্পল একটা স্টোরি, কিন্তু আমার কাছে তো ভালোই লাগছে একবার দেখার জন্য। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় হচ্ছে আমি গেমিং আবার স্টার্ট করেছি। গেমিং স্টার্ট করেছি হচ্ছে 420 গেমার নামের এই চ্যানেলে। আর টিকটকটা এখন আমি রেডি করিনি, টিকটকের লিঙ্ক তাও আমি দিয়ে রাখছি, ভিডিও আপলোড হয়নি, কিন্তু এখন মেইন গেমিংটা হবে পেজে, আর পেজটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। যারা গেমিং এ ছিল 420 ফ্রি ফায়ারে ছিল তারা একটু কাইন্ডলি কষ্ট করে ওগুলো একটু ফলো সাবস্ক্রাইব দিয়ে এসো। আমি বিদায় নিচ্ছি, ভাই।